প্রিয় শিক্ষার্থী, শুরু করতে যাচ্ছি পরিসংখ্যান প্রথম পত্র থেকে আলোচনা। আমরা দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছিলাম তথ্যের লৈখিক উপস্থাপন। সাথে আছি আমি মোহাম্মদ মানিক হোসেন, প্রভাষক পরিসংখ্যান, রাজশাহী কলেজ, রাজশাহী। আমরা গত ক্লাসে পাই চার্ট পর্যন্ত পড়াতে আয়তলেখ পর্যন্ত পড়াইছিলাম। তারপরে আমরা আজকে সংখ্যাবাচক তথ্য উপস্থাপনের আরো যে কৌশলগুলো আসছিল লৈখিক উপস্থাপনের, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার টপিক রেখেছি আমরা গণসংখ্যা, বহুভুজ, গণসংখ্যা রেখা এবং অজীব রেখা। এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে, দেখা যায় কতটুকু আমরা শেষ করতে পারি। তো আমরা শুরু করি। প্রথমে আসি আমরা গণসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন বা গণসংখ্যা বহুভুজ বলতে আমরা কি বুঝি, কিভাবে অঙ্কন করা যায়, দেখতে তার অঙ্কন করলে তার ছবিটা কেমন হয়, সেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। দেখা যাক, গণসংখ্যা বহুভুজ কোন চলকের মান বা শ্রেণীর মধ্যবিন্দুগুলোর বিপরীতে সংশ্লিষ্ট মান বা শ্রেণীগুলোর গণসংখ্যা বসিয়ে প্রাপ্ত বিন্দুগুলোর পর্যায়ক্রমে সরলরেখা দ্বারা যোগ করলে যে লেখ অঙ্কন করা হয় তাকে গণসংখ্যা বহুভুজ বলে। এখানে কয়েকটা কথা তোমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার, সেগুলো নিয়ে কথা বলি। কোন চলকের মান বা শ্রেণীর মধ্যবিন্দু, এই কথাটা একটু বোঝা লাগবে। এখানে কোন চলকের মান কখন হবে আর শ্রেণীর মধ্যবিন্দু কখন হবে। যদি কোনো চলক বিচ্ছিন্ন চলক হয় তাহলে তার মান পাওয়া, সরাসরি মান আইসোলেটেড ভ্যালু পাওয়া যাবে, ইন্ডিভিজুয়াল ভ্যালু পাওয়া যাবে। কিন্তু যদি চলকটা যদি অবিচ্ছিন্ন হয় তাহলে পারে তার অবিচ্ছিন্ন মান পাওয়া যাবে না, দুইটা মান পাওয়া যাবে। অর্থাৎ শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমা পাওয়া যাবে। তো উচ্চসীমা এবং নিম্নসীমা হলে আমাদের চলবে না, আমাদের এখানে একটা ভ্যালু লাগবে। একটা ভ্যালু পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হয়, শ্রেণীর মধ্যবিন্দু আমরা নির্ণয় করে থাকি। শ্রেণীর মধ্যবিন্দু, তাহলে পরে অবিচ্ছিন্ন চলক যদি হয় তাহলে পরে আমরা শ্রেণীর মধ্যবিন্দু পাবো, আর যদি বিচ্ছিন্ন চলক হয় তার বা সরাসরি মান পেয়ে যাব। তাহলে পরে এই বিষয়টা এখানে ক্লিয়ার হলো যে কোন চলকের মান কখন হবে আর শ্রেণীর মধ্যবিন্দু কখন হবে। মান হবে বিচ্ছিন্ন চলকের জন্য আর শ্রেণীর মধ্যবিন্দু হবে অবিচ্ছিন্ন চলকের জন্য। এখন বলছি সংশ্লিষ্ট মান বা শ্রেণীগুলোর গণসংখ্যা বসিয়ে যে মান পেলাম তার সংশ্লিষ্ট অবশ্যই মান অর্থাৎ গণসংখ্যা থাকবে। সেই গণসংখ্যা, তাহলে পরে একটা গণসংখ্যা এবং আরেকটা হচ্ছে তার চলকের মান, এই দুইটা মিলে এক জোড়া মান পাওয়া যাবে। অর্থাৎ এক্স এবং ওয়াই যদি আমরা চিন্তা করি তাহলে পরে প্রথমটা এক্স এবং পরেরটা ওয়াই, এই দুইটার জন্য, এই স্থানাঙ্কের জন্য আমরা একটা বিন্দু পাবো। ছক কাগজে যদি আমরা বসাই তাহলে পরে একটা বিন্দু পাবো। এই বিন্দুগুলা এভাবে প্রতিটার জন্য যে কয়টা শ্রেণী থাকবে, সেই কয়টা বা যে কয়টা ক্যাটাগরি থাকবে তার জন্য আমাদের ততগুলো বিন্দু পাবো। এই বিন্দুগুলো এখন পর্যায়ক্রমে সর্বনিম্ন বিন্দু থেকে শুরু করে পর্যায়ক্রমে আমরা সরলরেখা দ্বারা মানে সরলরেখা মানে স্কেল ধরে আঁকাইতে হবে। ঠিক আছে, সরলরেখা বলতে স্কেল ধরে যদি আঁকাই, প্রতি দুইটা বিন্দুর মাঝে যদি আমরা সরলরেখা অঙ্কন করি, এক একটা সরলরেখা অঙ্কন করি, অর্থাৎ সরলরেখা বললে সেটা বুঝতে হবে সেটা স্কেল ধরে আঁকাইতে হবে। স্কেল ধরে যোগ করে যে রেখা পাওয়া যাবে তাকে আমরা বলছি গণসংখ্যা বহুভুজ। এখানে বিষয়টা গণসংখ্যা বহুভুজ কেন হলো, কারণ হচ্ছে দেখো এই যে অনেকগুলো রেখা পাওয়া যাবে, সরলরেখা পাওয়া যায়, যেহেতু একের অধিক রেখা পাওয়া যাবে বা দুইটার অধিক রেখা পাওয়া যাবে, যার কারণে আমরা বলছি বহুভুজ। ভুজ মানে বাহু আর বহু মানে অনেক, তাই তো? তো অনেকগুলা বাহু থাকবে, যার কারণে এটার নাম হচ্ছে গণসংখ্যা বহুভুজ। এখন এই গণসংখ্যা বহুভুজ বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন উভয় প্রকার গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রেই অঙ্কন করা যায়। অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রেও গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায়, আবার বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের জন্য গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায়। গণসংখ্যা বহুভুজ অঙ্কন পদ্ধতি আমরা কিভাবে অঙ্কন করতে পারি, এটা আমরা দেখো, আমরা বলেছি দুই প্রকার গণসংখ্যা নিবেশনের জন্যই আমরা করতে পারি গণসংখ্যা বহুভুজ, যার কারণে আমরা প্রথম দুইটাকেই আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে গণসংখ্যা বহুভুজ অঙ্কন পদ্ধতি। বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে ছক কাগজের এক চক্ষে চলকের মান, এক চক্ষে কি থাকবে, চলকের মান থাকবে এবং ওয়াই অক্ষে থাকবে তার গণসংখ্যা বসায় প্রতিটি মানের জন্য একটি করে বিন্দু পাওয়া যাবে। আমরা বলেছি প্রতিটা মানের জন্য একটা করে বিন্দু পাওয়া যাবে এবং বিন্দুগুলোকে পর্যায়ক্রমে সরলরেখার সাহায্যে যোগ করলে যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়। তারপর আমরা কি করতে পারবো, আমরা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে এক চক্ষে বসাবো চলকের মান এবং ওয়াই অক্ষে গণসংখ্যা। এই বসানোর পরে প্রতিটা বিন্দুর জন্য একটি প্রতিটি মানের জন্য একটি করে বিন্দু পাওয়া যাবে। এই মানগুলোকে
যদি আমরা বিন্দু যে প্রথমে আমরা বিন্দুগুলো পাবো, এই বিন্দুগুলোকে প্রতি দুইটা বিন্দু আমরা কি করব, সরল রেখা অর্থাৎ স্কেল ধরে সরল রেখায় যুক্ত করব। স্কেল ধরে সরল রেখায় যুক্ত করার পরে সর্বশেষ আমরা একটা গণ সংখ্যা বহুভুজ পাবো। এখন সর্বশেষ আমরা যে রেখাটা পেলাম, এখন তার এক চক্রের যে চলক আছে তার সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের জন্য প্রাপ্ত বিন্দু দুইটির এক চক্রের চলকের ব্যবধানে সমান দূরত্ব নিয়ে বাম ও ডান দিকে এক চক্রের সাথে যোগ করতে হবে। বিষয়টা একটু সেন্টেন্সটা একটু জটিল হয়ে গেছে, আমি একটু বুঝাই দিই। এখানে সর্বনিম্ন যে আমি ছবিটা দেখাই তোমাদের বোঝাচ্ছি, তারপর এইভাবে যে ক্ষেত্রফলটি পাওয়া যায় তাকে গণসংখ্যা বহুভুজ বলে। এটা আমরা একটা ছবি দেখাই, ছবি দেখলে পরে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখো এই একটা হচ্ছে গণসংখ্যা বহুভুজের ছবি, চেহারাটা এরকম হবে। তো এখন দেখো আমরা এই যে এক চক্রেতে গণ সংখ্যা বা চলকের মান বসাইছি, আর হচ্ছে এক চক্রে ওয়াই অক্ষে বসাইছি গণসংখ্যা। এখন গণসংখ্যা বসানোর পরে প্রতিটা বিন্দুর প্রতিটা মানের জন্য একটি করে বিন্দু পেয়েছি, একটা বিন্দু পেয়েছি, এখানে একটা বিন্দু পেয়েছি, এখানে একটা বিন্দু। এই বিন্দুগুলো আবার কি পর্যায়ক্রমে আমরা কি করেছি, সরল রেখা দিয়ে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমরা স্কেল ধরে সরল রেখায় যুক্ত করেছি। আবার এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত স্কেল ধরে সরল রেখায় যুক্ত করেছি। এখন এভাবে যুক্ত করতে হবে। যুক্ত করার পর এই পর্যন্ত যে স্থির হলো, এটা সর্বোচ্চ চলকের সর্বোচ্চ মান, আর এটা হচ্ছে যে চলকের সর্বনিম্ন মান। এখন চলকের সর্বনিম্ন মান থেকে তার কি, এটা বাম, তার বামে শ্রেণী ব্যবধান থাকবে, অথবা চলকগুলা নির্দিষ্ট যে ব্যবধানে থাকে সেই ব্যবধান থেকে এদিকে তার বামে যে ব্যবধানটা আছে, চলকের মানের যে ব্যবধান, এই ব্যবধানে বাম দিকে যুক্ত করতে হবে সর্বনিম্ন মানে। কিভাবে, এই যে আমরা একটা ডট ডট চিহ্ন দিয়ে যুক্ত করেছি এই পর্যন্ত, এটা ছিল আমাদের মূল বিন্দু। এখান থেকে আমরা তার বামে এখানে কত দূরে যুক্ত করব, এক চক্রের সাথে যুক্ত করব চলকের মানের ব্যবধানের সমান। চলকের মানের ব্যবধান 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এটা হচ্ছে ব্যবধান। অর্থাৎ প্রতি ক্ষেত্রে 1 ব্যবধান আছে, তার মানে 0 থেকে 1, তাই তো। এই যে আমরা 0 বিন্দুর সাথে যুক্ত করে দিলাম, ঠিক আছে। এটা একটা কি, আমরা এটা যে আলাদাভাবে যুক্ত করেছি যার বোঝানোর জন্য এখানে ডট ডট চিহ্ন দিয়ে যুক্ত করেছি, ঠিক আছে। এখন ঠিক তেমনি ভাবে এইখানে যেটা করতে হবে, চলকের এটা সর্বোচ্চ মান, চলকের সর্বোচ্চ মান থেকে ডানে, এইদিকে গেলে কি ডান হবে, তাই তো। চলকের সর্বোচ্চ মান থেকে ডানে চলকের মানের যে ব্যবধান আছে, প্রতি ক্ষেত্রে চলকের মানের যে ব্যবধান, সেই ব্যবধানের সমান দূরত্বে এখানে এক চক্রের সাথে যুক্ত করতে হবে। তার মানে 6, প্রতি ক্ষেত্রে আমাদের ব্যবধান আছে থেকে 5 থেকে 6, 6 থেকে 7, তার মানে হচ্ছে যে 1 ব্যবধান আছে। তাহলে 6 থেকে 7 বিন্দু যেখানে চিহ্নিত করা আছে, 7 বিন্দুর যেখানে, সেখানে আমরা এরকম ডট ডট দিয়ে কি সরল রেখা ধরে ডট ডট ধরে এক অক্ষের সাথে যুক্ত করে দেব। এখন এই যে এক চক্রে সর্বনিম্ন 0 থেকে 7 পর্যন্ত এই যে রেখা দিয়ে যে আচ্ছাদিত যে অংশটা হলো, এই দাগান এই অংশটুকুর ক্ষেত্রফলটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। এই ক্ষেত্রফল এই রেখা দ্বারা, এই যে অনেকগুলো রেখা দ্বারা বহু বাহু দিয়ে যে আমরা যে যুক্ত করলাম, এই যুক্ত করার ফলে যে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, তাই না। এই যে 0 বিন্দু থেকে এই 7 পর্যন্ত এই মিলে আমাদের কি একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে। এই ক্ষেত্রফলটাই আসলে গণসংখ্যা বহুভুজ। এখন আমরা আসি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে। আমরা আগেরটা দেখালাম বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে কিভাবে অঙ্কন করতে পারি। এখন আমরা দেখাতে যাচ্ছি অবিচ্ছিন্ন ক্ষেত্রে কি করা যাবে। অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন যদি হয়, সেক্ষেত্রে গণসংখ্যা বহুভুজ 2 ভাবে অঙ্কন করা যায়। কয়ভাবে অঙ্কন করা যায়? 2 ভাবে। সেটা কি কি? একটা হচ্ছে সরাসরি ভাবে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায়, আর একটা হচ্ছে আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায়। আয়তলেখ অঙ্কন আমরা গত ক্লাসে শিখেছি, তো আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায়। আমরা দুইটাই দেখানোর চেষ্টা করব। এখন সরাসরি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে গণসংখ্যা বহুভুজ অঙ্কন, অর্থাৎ সরাসরি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন দেওয়া থাকলে পরে সেখান থেকে আমরা কিভাবে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারি। তাহলে পরে গণসংখ্যা নিবেশনের অন্তর্ভুক্ত পদ্ধতি হোক বা বহির্ভুক্ত পদ্ধতি হোক, যে কোনো পদ্ধতির ক্ষেত্রেই ছক কাগজের এক চক্রে থাকবে কি শ্রেণী মধ্যবিন্দু। ছক কাগজের এক চক্রে থাকবে শ্রেণী মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষে থাকবে গণসংখ্যা। গণসংখ্যা বসানোর পরে প্রতিটা বিন্দু শ্রেণীর জন্য একটি করে বিন্দু পাওয়া যাবে। প্রতিটা শ্রেণীর জন্য একটি করে বিন্দু পাওয়া যাবে। এভাবে প্রাপ্ত
বিন্দুগুলোকে পর্যায়ক্রমে সরল রেখার সাথে যুক্ত যদি করি, অর্থাৎ স্কেল ধরে আমরা যদি সরল রেখার সাথে যুক্ত করি, তাহলে প্রথমে যুক্ত করব, তারপরে আমরা যে কাজটা করব, সর্বনিম্ন যে মান আছে, অর্থাৎ এই যে সর্বনিম্ন যে মান আছে, সর্বনিম্ন মান থেকে বামে শ্রেণী ব্যবধানের সমান দূরত্বে, সর্বনিম্ন মান থেকে বামে এক্স অক্ষের সাথে মিলাই দিব, এক্স অক্ষের সাথে মিলাই দেব। এই যে আমরা আমার আঙ্গুল যেখানে রয়েছে, এটা এক্স অক্ষের সাথে, এই এক্স অক্ষের সাথে আমরা মিলাই দিলাম, ঠিক আছে। ঠিক তেমনি আবার সর্বোচ্চ মানের চলকের মানের সর্বোচ্চ মান থেকে শ্রেণী ব্যবধানের সমান দূরত্বে, সর্বোচ্চ মান থেকে ডান দিকে আমরা এক্স অক্ষের সাথে মিলাই দিব। এই যে মিলাই দিলাম, মিলাই দেওয়ার পরে যে একটা ক্ষেত্রফল তৈরি হলো, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কি একটা ক্ষেত্রফল তৈরি হলো। এই ক্ষেত্রফল তৈরি যে হলো, এই তৈরিকৃত ক্ষেত্রফলটাই মূলত হচ্ছে গণসংখ্যা বহুভুজ। এই ক্ষেত্রফলটাই মূলত বহুভুজ। এই যে রেখাগুলা কিন্তু বহুভুজ না, এই রেখা দ্বারা আচ্ছাদিত যে ক্ষেত্রফলটা পেয়েছি, এই ক্ষেত্রফলটাই মূলত হচ্ছে গণসংখ্যা বহুভুজ। আমরা ভুল করে এটা বলবো না যেন যে এই রেখাটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। এই রেখা দ্বারা আচ্ছাদিত যে ক্ষেত্রফল আছে, এই যে ক্ষেত্রফলটা আছে, এটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। তাহলে পর আমরা এক্স অক্ষ, আমাদের এক্স অক্ষ 0 থেকে x, এটা হচ্ছে কি এক্স অক্ষ, এখানে আমরা বসাবো শ্রেণীর মধ্যবিন্দু। y অক্ষ 0 থেকে y যেটা, এটাকে আমরা বসাবো গণসংখ্যা। এই বসাই যে অঙ্কন করার যে পদ্ধতিটা বললাম, এই পদ্ধতি অঙ্কন করলে পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। এখন একটা প্রশ্ন আসে স্বভাবতই, এখান থেকে আমরা এটা ঢেউ কাটা করে দিয়েছি, এটুকু কেন করেছি কেউ বলতে পারবা? যে আমরা এখানে এইটুকু কেন করে দিলাম, আচ্ছাদিত করে দিলাম এভাবে একটু? আচ্ছা আমি বলি, এটা আমরা দেখো এখান থেকে জিরো বিন্দু, এটা জিরো থেকে শুরু হয়েছে, 0 থেকে এইদিকে কত 84 পর্যন্ত গিয়েছে, আর এদিকে 0 থেকে 10 পর্যন্ত গিয়েছে, ঠিক আছে এই রেখাটা। আর এদিকে 0 থেকে প্রথম আমরা যেখান থেকে শুরু করেছি দেখো 14.5 থেকে শুরু করেছি, তারপরে হচ্ছে 24.5, ঠিক আছে। এখানে এখন দেখো 24.5, তার মানে হচ্ছে যে আমাদের এই ব্যবধান হচ্ছে 10, শ্রেণী ব্যবধান আছে 10, তার মানে প্রতি দুই ঘর সমান 10 আমরা ধরেছি, ঠিক আছে। প্রতি দুই ঘর সমান 10 ধরেছি, কিন্তু আমাদের 0 থেকে 14.5 যেটা 0 থেকে 14.5, এখান তো আমরা প্রতি দুই ঘর সমান হচ্ছে 10 ধরেছি, তার মানে এখানে কত আসার কথা ছিল? 10 আসার কথা ছিল। 10 আমরা স্টার্টিং যেটা লিখেছি সেটা 10 না, কিন্তু দেখো 14 লিখেছি, তার মানে এখানে আমরা এই যে এটা দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে এর মাঝেই 0 থেকে 14.5 আগ পর্যন্ত সব অন্তর্ভুক্ত রয়েছে। এর মাঝেই 0 থেকে 14.5 আগ পর্যন্ত সবকিছু এর মাঝেই অন্তর্ভুক্ত রয়েছে। আমরা প্রপারলি 14.5 পর্যন্ত এখানে দেখাতে পারি নাই, কারণ হচ্ছে আমাদের অঙ্কনের সুবিধার্থে, আমাদের অঙ্কন করতে সুবিধার্থে আমরা একটা রাউন্ড জায়গা থেকে, আমাদের সুবিধা মতো জায়গা থেকে নিয়েছি এখানে, তাই না? তো এর মাঝে তো 14.5 না, 14.5 আগ পর্যন্ত নাই, কারণ হচ্ছে আমাদের স্কেল অনুযায়ী দেখা যাচ্ছে যে এখানে আছে মাত্র 10টা বিন্দু। তো 10টা বিন্দু এখানে তো আমরা নিতে চাচ্ছি না, 0 থেকে 10 পর্যন্ত থাকার কথা, কিন্তু নিয়েছি তো 14.5 আগ পর্যন্ত। তার মানে এই যে সম্পূর্ণটা যে নিতে পারলাম না আমাদের সীমাবদ্ধতার কারণে, সেই সীমাবদ্ধতাকে এই ঢেউ কাটা এই যে চিহ্নটা দিয়েছি, ওয়েব করে দিয়েছি, এই ওয়েবটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এর মাঝে বাকি যেটুকু আমরা উপস্থাপন করতে পারি নাই, দেখাইতে পারি নাই, সেটাই এর মাঝে অন্তর্ভুক্ত রয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমরা বাকিটা এদিকে বললাম, যেখান থেকে আমাদের রেখাটা প্রথম বিন্দু পাবো তার থেকে সর্বনিম্ন দিকে শ্রেণী ব্যবধানের সমান এদিকে এক্স অক্ষের সাথে লাগাই দিতে হবে, এদিকে সর্বোচ্চ যেটা আছে সর্বোচ্চ থেকেও শ্রেণী ব্যবধানের সমান করে এই বিন্দু থেকে ডানে, সর্বোচ্চ বিন্দু থেকে ডানের দিকে যায় শ্রেণী ব্যবধানের সমান দূরত্বে যায় এক্স অক্ষের সাথে মিলাই দিতে হবে, এবং এভাবে প্রাপ্ত যে ক্ষেত্রফলটা পাবো, এই ক্ষেত্রফলটাই হবে গণসংখ্যা বহুভুজ। এখন আসি আমরা আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন। আয়তলেখ থেকে আমরা কিভাবে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারি? আয়তলেখ অঙ্কন করতে হলে আমরা আগে বলেছি, আয়তলেখ অঙ্কন করতে হলে অবশ্যই আমাদের সেই তথ্য হতে হবে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন ছাড়া আমরা আয়তলেখ অঙ্কন করতে পারি না। যদি কখনো বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন
বা অন্তর্ভুক্ত পদ্ধতি নিবেশন থাকে, তাহলে সেটাকে আমরা বহির্ভুক্ত পদ্ধতিতে রূপান্তর করে তারপরে আয়তলেখ অঙ্কন করেছি। তো আয়তলেখ অঙ্কন করা আমরা জানি, আয়তলেখ কিভাবে দেখতে কিরকম হয় সেটাও আমাদের জানা হয়ে গেছে ইতিমধ্যে। এখন আমরা যেটা করতে হবে, আয়তলেখের প্রতিটি আয়তক্ষেত্রে, আমরা জানি আয়তলেখের অনেকগুলা আয়তক্ষেত্র থাকে, তো অনেকগুলো আয়তক্ষেত্রের সমন্বয়ে গঠিত হয় আয়তলেখ। তো আয়তলেখের প্রতিটা আয়তক্ষেত্রের একচক্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দু সমূহ নির্ণয় করতে হবে। প্রথম যে কাজটা হবে, আয়তক্ষেত্রের একচক্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তো আমরা বলেছি অনেকগুলা আয়তক্ষেত্র থাকবে, তার মানে অনেকগুলা মধ্যবিন্দু হবে। এখন মধ্যবিন্দু সমূহকে পর্যায়ক্রমে সরল রেখার সাহায্যে যুক্ত করতে হবে, যোগ করা হয়। তারপরে কি মধ্যবিন্দুগুলোকে পর্যায়ক্রমে সরল রেখার সাহায্যে যুক্ত করতে হয়। অতঃপর সর্বনিম্ন, সর্বপ্রথম এবং সর্বশেষ শ্রেণীর জন্য প্রাপ্ত মধ্যবিন্দু দুটি শ্রেণী ব্যবধানে সমান দূরত্ব নিয়ে বাম ও ডান দিকে একচকের সাথে যোগ করতে হয়। এভাবে যে ক্ষেত্রটি পাওয়া যায় তাকে গণসংখ্যা বহুভুজ বলে। এখন আমরা চিত্রের মাধ্যমে এটা ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, আমরা এই যে আয়তলেখটা দেখছি, বা অনেকগুলা আয়তক্ষেত্রের সমন্বয়ে, অনেকগুলো আয়তক্ষেত্রের সমন্বয়ে একটি আয়তলেখ তৈরি হয়েছে। আয়তলেখ তৈরি করতে গেলে আমাদের এদিকে লাগে শ্রেণীব্যাপ্তি, আর এদিকে গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি আমাদের থাক, শ্রেণীব্যাপ্তি হচ্ছে যে 10 থেকে কি 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এরকম শ্রেণীব্যাপ্তি ছিল। এখন এখান থেকে আমাদের প্রথম যে কথাটা ছিল যে আয়তক্ষেত্র যেটা আছে, সেই প্রতিটা আয়তক্ষেত্রের জন্য, এই যে প্রথমটা একটা আয়তক্ষেত্র, পরেরটা আরেকটা আয়তক্ষেত্র, এটা আরেকটা আয়তক্ষেত্র, এভাবে অনেকগুলো আয়তক্ষেত্র আছে। তো আয়তক্ষেত্রের প্রথম যে আয়তক্ষেত্র আছে এটার এক অক্ষ, এই যে এটা কি এক চক্র, তাই না? এক চক্রের বিপরীত অক্ষ কোনটা? এই যে এইটা, তাই তো? এখানে আয়তক্ষেত্রের 4টা বাহু থাকবে, তাই তো? আয়তক্ষেত্রের 4টা বাহু থাকবে। তাহলে পরে এখানে আমরা দেখছি এক চক্রের আমাদের এখন লাগবে হচ্ছে এক চক্রের বিপরীত বাহু। এইটা যদি এক চক্র হয় তার বিপরীত বাহু কোনটা? এইটা। তো এইটা এক চক্রের বিপরীত বাহুর প্রতিটা আয়তক্ষেত্রের জন্য মধ্যবিন্দু তৈরি করতে হবে। এই যে এইটা, এখান থেকে এই বিন্দু পর্যন্ত যদি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয় তার মধ্যবিন্দু হবে এইটা। তো আমরা এই যে এখানে মধ্যবিন্দু বের করলাম প্রথমটার জন্য, প্রথম আয়তক্ষেত্রের জন্য মধ্যবিন্দু। ঠিক তেমনি ভাবে পরেরটার জন্য মধ্যবিন্দু, পরের আয়তক্ষেত্র এটার জন্য এক চক্রের এটা, এক চক্রের বিপরীত বাহু এটা, এটাকে জন্য আমরা কি করলাম? মধ্যবিন্দু নির্ণয় করলাম। এবার প্রতিটার জন্য আমরা মধ্যবিন্দু নির্ণয় করলাম, এই পর্যন্ত আমরা মধ্যবিন্দু নির্ণয় করলাম। ঠিক আছে, এখন মধ্যবিন্দু যদি পেয়ে যাই তাহলে আমাদের কাজ সহজ। এখন স্কেল ধরে প্রতিটা বিন্দু সরলরেখার সাহায্যে যুক্ত করে দিব। স্কেল ধরে প্রতিটা বিন্দু, প্রতি দুইটা বিন্দুর মধ্যে কি সরলরেখা অঙ্কন করা যায়, তাই না? সরলরেখা অঙ্কন করতে হলে কি প্রতি দুইটা বিন্দু লাগে, তাই তো? দুইটা বিন্দুর মধ্যে আমরা এই যে সরলরেখা অঙ্কন করলাম, এভাবে যুক্ত করলাম। যুক্ত করার পর এখন আমাদের যে কাজ, সর্বনিম্ন বিন্দু, যেটা সর্বনিম্ন শ্রেণীর জন্য যে বিন্দু পেয়েছি, সেই বিন্দু থেকে বামে কতটুকু বামে যাব? শ্রেণী ব্যবধানের সমান দূরত্বে, বাম দিকে এক চক্রের সাথে মিলাই দিব। এক চক্রের সাথে, এই যে এক চক্র, এই এক চক্রের সাথে আমরা মিলাই দিলাম। ঠিক আছে, আমাদের এখন পরবর্তী দায়িত্ব যেটা, সেটা হচ্ছে যে সর্বোচ্চ শ্রেণীর জন্য যে আয়তক্ষেত্রটা পেয়েছি, যে বিন্দুটা পেয়েছি, সেই বিন্দু থেকে শ্রেণী ব্যবধানের সমান দূরত্বে ডানে, ডানে যদি যাই, ডানে যে কি এক চক্রের সাথে যদি মিলাই দিই, আর এই যে মিলাই দিলাম, এগুলা কি একটু ডট ডট স্ক্যাটার্ড রেখা দিয়ে আমরা কি করলাম? ডট ডট রেখা দিয়ে যুক্ত করে দিলাম। যুক্ত করলে পরে কি এক চক্রের সাথে মিলে গেল, এইদিকেও এক চক্রের সাথে মিলে গেল। এই মিলে যাওয়ার ফলে একটা ক্ষেত্রফল তৈরি হলো। এই যে ক্ষেত্রফল তৈরি হলো, এই ক্ষেত্রফলটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। এটা অঙ্কন করলাম কোথা থেকে? আয়তলেখ থেকে। আমাদের যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে আয়তলেখ দেওয়া আছে, সেখান থেকে আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে, তাহলে পরেও আমরা অঙ্কন করতে পারবো, তাই না? অথবা যদি বলা হয় যে আয়তলেখ অঙ্কন করো এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, তাহলে আমরা এভাবে আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজ একই গ্রাফে অঙ্কন করে দেখাতে সমর্থ হব। ঠিক আছে, তাহলে আমরা আয়তলেখের বিস্তারিত আলোচনা করলাম। তাহলে আয়তলেখ বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন হলে কিভাবে আয়তলেখ অঙ্কন করব, অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন হলে কিভাবে অঙ্কন করব, আবার যদি অবিচ্ছিন্ন গণসংখ্যা সরাসরি ভাবে তথ্য দেওয়া থাকে, সেখান থেকে আয়তলেখ অঙ্কন করতে বলে, সেটা কিভাবে অঙ্কন করতে পারবো, এবং যদি আয়তক্ষেত্র দেওয়া থাকে, অর্থাৎ
হিস্টোগ্রাম দেওয়া থাকে, তাহলে পরে সেখান থেকেও আমরা কিভাবে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয় সেটা জানতে পারলাম। এখানে আমরা আরেকটা চিত্র দেখালাম। এখানে দেখো জিরো বিন্দু ক্রস করে চলে গেছে, আমরা শ্রেণী ব্যবধান নিতে যাই, শ্রেণী ব্যবধান বাম দিকে মিলাতে যাই, দেখো এই যে এই এখানে জিরো বিন্দু ক্রস করে চলে গেছে, যাক তাতে কোনো সমস্যা না। জিরো বিন্দু যদি ক্রস করে চলে যায় তাতে কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যে আমাদের যে সর্বনিম্ন শ্রেণীর জন্য, সর্বপ্রথম শ্রেণীর জন্য যে বিন্দু পাবো সেখান থেকে শ্রেণী ব্যবধানের সমান দূরত্বে মিলাই দিতে হবে। অবশ্যই অবশ্যই শ্রেণী ব্যবধানের সমান দূরত্বে যায় আমাদের কি এখানে মিলাই দিতে হবে, ঠিক আছে। ঠিক মিলাই দিতে যাই আমাদের এখানে দেখো আমাদের জিরো বিন্দু ক্রস করে মাইনাসের দিকে চলে গেছে। আমরা রেখাচিত্রে জানি জিরো বিন্দুর এই পাশে ডান পাশে থাকে পজিটিভ চিহ্ন এবং জিরো বিন্দুর বাম পাশে থাকে নেগেটিভ চিহ্ন, তার মানে কি এখানে কিছু মাইনাস ভ্যালু চলে এসেছে, তাতে কোনো সমস্যা না, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এইটা পর্যন্ত দেখাইতে হবে এবং দেখাতে পারলেই আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারবো। তাছাড়া আমরা গণসংখ্যা বহুভুজ আমাদের অঙ্কন সঠিক হবে না। আমরা যদি এক চক্রের সাথে মিলাই না দিই তাহলে কিন্তু আমাদের গণসংখ্যা বহুভুজ হবে না। তোমরা এটা খেয়াল রেখো যে আমরা গণসংখ্যা এক চক্রের সাথে যদি মিলাই না দিই তাহলে পরে গণসংখ্যা বহুভুজ কিন্তু আমাদের হলো না। তাহলে পরে আমাদের অবশ্যই অবশ্যই গণসংখ্যা বহুভুজ যখন অঙ্কন করব তখন এটা খেয়াল রাখতে হবে যেন গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সময় আমরা যাতে মিলাই দিই। আমরা এক চক্রের সাথে সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দু যেটা আছে সেটা মিলাই দিই এক চক্রের সাথে। এখন আমরা আসি গণসংখ্যা রেখা বা ফ্রিকোয়েন্সি কার্ভ। কোন চলকের মান বা শ্রেণীর মধ্যবিন্দুগুলোর বিপরীতে সংশ্লিষ্ট মান বা শ্রেণীগুলোর গণসংখ্যা বসিয়ে প্রাপ্ত বিন্দুগুলো পর্যায়ক্রমে মুক্ত হস্তরেখা দ্বারা যোগ করে যে রেখা অঙ্কন করা হয় তাকে গণসংখ্যা রেখা বলে। খেয়াল করো আমরা আগের বার বলেছিলাম যে সরল রেখা যেটা আমি আরো স্পেসিফাই করার জন্য বলেছিলাম স্কেল ধরে সরলরেখা অঙ্কন করতে হবে, কিন্তু এখন বলেছি গণসংখ্যা রেখা অঙ্কনের জন্য এখানে স্কেল ধরে না, মুক্ত হস্তে ফ্রি হ্যান্ড মোস্ট অফ দ্য পয়েন্টের মাঝ দিয়ে আমরা কি করব, মুক্ত হস্তে ফ্রি হ্যান্ডে রেখা অঙ্কন করব। ফ্রি হ্যান্ডে রেখা অঙ্কন করব, যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দুকে যাতে কভার করে এইভাবে যদি আমরা কোনো একটা চিত্র অঙ্কন করি তাহলে পরে যে রেখাটা হবে সেটাকে বলা হবে গণসংখ্যা রেখা। এখন অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে গণসংখ্যা রেখা অঙ্কন পদ্ধতি, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে ছক কাগজ নিতে হবে, ছক কাগজের এক চক্র এবং ওয়াই অক্ষ অঙ্কন করতে হবে। এক চক্রে বসাতে হবে শ্রেণীর মধ্যবিন্দু, এবং ওয়াই অক্ষে বসাতে হবে গণসংখ্যা। ছক কাগজে এক চক্রে বসাতে হবে শ্রেণীর মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষে বসাতে হবে গণসংখ্যা। গণসংখ্যা বসায় প্রতিটা শ্রেণীর জন্য একটি করে বিন্দু পাওয়া যাবে। প্রতিটা শ্রেণীর জন্য কি প্রতিটা শ্রেণীতে শ্রেণী মধ্যবিন্দু পাবো এবং তার গণসংখ্যা পাবো। এই দুইটা পয়েন্টের জন্য কি আমরা কি পাবো, একটি করে বিন্দু অঙ্কন করতে সমর্থ হব। এখন এই প্রাপ্ত বিন্দুগুলো পর্যায়ক্রমে মুক্ত হস্তে, কিভাবে মুক্ত হস্তে যুক্ত করতে হবে, খেয়াল রাখতে হবে এটা সরল রেখা না, কিন্তু মুক্ত হস্তে অঙ্কন করতে হবে। এখানে একটাই রেখা হবে, আর গণসংখ্যা বহুভুজের আমরা বলেছি ওখানে অনেকগুলা রেখা হবে, কারণ কি সবগুলা হচ্ছে প্রতি দুইটা বিন্দুর মাঝে একটি করে সরল রেখা অঙ্কন করতে হবে এবং সব ফাইনালি সেগুলা যুক্ত হয়ে যাবে। কিন্তু এখানে আমরা বলেছি একটাই রেখা হবে। মুক্ত হস্তে যোগ করলে পরে আমরা যদি মুক্ত হস্তে যোগ করি তাহলে একটাই রেখা হবে, সেখান থেকে অনেকগুলা রেখা হবে না, যার কারণে আমাদের মুক্ত হস্তে যুক্ত করতে হবে এখানে। তাহলে মুক্ত হস্তে যুক্ত করলে যে বক্ররেখা পাওয়া যাবে, এখানে আর সরল রেখা হবে না, একাধিক সরল রেখা হবে না। এখন এগুলা একটাই মাত্র বক্ররেখা হবে, যে বক্ররেখাটা পাওয়া যাবে সেটাই হবে গণসংখ্যা রেখা। এখন গণসংখ্যা রেখার ছবিটা কেমন হবে দেখো। গণসংখ্যা রেখার ছবিটা খেয়াল রাখো, দেখতে অনেকটাই কিন্তু গণসংখ্যা বহুভুজের মতো, কিন্তু গণসংখ্যা বহুভুজ এবং গণসংখ্যা রেখার মাঝে যে পার্থক্যগুলো আছে আমি তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি। দেখো আমরা এক চক্র নিলাম, এক চক্রের শ্রেণীর মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষে গণসংখ্যা বসালাম, ভালো কথা এটা। এখন এটা বসানোর পর আমাদের প্রতিটা বিন্দুর জন্য শ্রেণী মধ্যবিন্দু আমরা পেয়েছি। শ্রেণী মধ্যবিন্দু অঙ্কন করা আমরা অনেক আগে শিখে গেছি, তো শ্রেণী মধ্যবিন্দু আমরা করলাম। শ্রেণী মধ্যবিন্দু থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখন দেখো এখানে হচ্ছে যে
15। সর্বপ্রথম যে সর্বনিম্ন শ্রেণীর জন্য শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে 15, তার জন্য কি আমাদের এখানে দেখো তার গণসংখ্যা হচ্ছে 5, তাই না? এখানে আছে 4 আর এখানে আছে 6, তার মাঝামাঝি পড়ছে, তার মানে কি এটা 5, তার গণসংখ্যা 5। তাহলে পরে এভাবে 25 শ্রেণীর জন্য তার গণসংখ্যা আছে 8, তারপর 35 শ্রেণীর জন্য তার গণসংখ্যা আছে দেখো এখানে কত 12, এভাবে 45 শ্রেণীর জন্য তার হচ্ছে যে গণসংখ্যা আছে 5 7 এবং 55 জন্য গণসংখ্যা আছে 4। এই যে ভাবে এখন এই যে বিন্দুগুলা পেলাম, এই বিন্দুগুলার মধ্য দিয়ে আমরা একটা মুক্ত হস্তে সরলরেখা অঙ্কন করব, বক্ররেখা অঙ্কন করব। মুক্ত হস্তে বক্ররেখা অঙ্কন করব। বক্ররেখা অঙ্কন করতে পারলে পরে যে রেখাটা হবে সে রেখাটাই হবে আমাদের হচ্ছে গণসংখ্যা রেখা। যে রেখাটা আমরা পাবো সেই রেখাটাই হবে গণসংখ্যা রেখা। এখন খেয়াল করো এখানে দেখো আমরা গণসংখ্যা বহুভুজ যখন অঙ্কন করেছি তখন এখান থেকে আমরা এক চক্রের সাথে মিলাই দিয়েছিলাম। এক চক্রের সাথে বাম সর্বপ্রথম শ্রেণী থেকে শ্রেণী ব্যবধানের সমান দূরত্ব মিলাই দিয়েছিলাম এক চক্রের সাথে। আবার সর্বোচ্চ শ্রেণীর জন্য যে বিন্দু পেয়েছিলাম সেই বিন্দু থেকে শ্রেণী ব্যবধানের সমান দূরত্বের ডান দিকে যে এক চক্রের সাথে মিলাই দিয়েছিলাম, কিন্তু এই বেলায় আমাদের মিলাতে হবে না। মিলালে কিন্তু হবে না, মিলালে গণসংখ্যা রেখা হবে না, তখন মিলাইলে কিন্তু গণসংখ্যা বহুভুজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা মিলাবো না, তাহলে পরে আমরা যেরকম যে অবস্থায় পেয়েছি সেটা সেই অবস্থায় থাকবে। এখানে আবার আমাদের অন্য অতিরিক্ত ওই মিলানোর কাজটা করতে হবে না। যদি না করি এই পর্যন্ত রেখে দিই তাহলে পরে যে রেখাটা হবে সেটাই আমাদের গণসংখ্যা রেখা। এখন গণসংখ্যা রেখার প্রকারভেদ। গণসংখ্যা রেখা বিভিন্ন প্রকার বা বিভিন্ন আকৃতির হতে পারে, তবে 4 প্রকার রেখার ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়। সেটা হচ্ছে এক হচ্ছে প্রতিসম বা সুষম রেখা বা সিমেট্রিক কার্ভ, প্রতিসম বা সুষম বা সিমেট্রিক কার্ভ। 2 নম্বর হচ্ছে বঙ্কিম রেখা, 3 নম্বর হচ্ছে যে আকৃতির রেখা, 3 নম্বর হচ্ছে ইউ আকৃতির রেখা। আমরা সবগুলো রেখা দেখতে কেমন হয় এবং কেন এরকম নামকরণ আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমে আসি আমরা প্রতিসম রেখা বা সুষম রেখা। গণসংখ্যা নিবেশন যদি সুষম হয় তবে এই নিবেশনটিকে যে রেখার মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে সুষম রেখা বা প্রতিসম রেখা হয়। সুষম নিবেশনের ক্ষেত্রে গড়, মধ্যমা, প্রচুরক সমান হবে। কি হবে? সুষম নিবেশনের ক্ষেত্রে গড়, মধ্যমা, প্রচুরক। গড়, মধ্যমা, প্রচুরকের নাম তোমরা ইতিমধ্যেই শুনে থাকবে। তো সুষম নিবেশনের ক্ষেত্রে গড়, মধ্যমা, প্রচুরক তোমরা যেটা সবসময় সমান হবে, এর কোনো হেরফের হবে না। তাহলে আমরা চিত্রটা দেখি। এই যে একটা সুষম রেখা, এই সুষম রেখাটা গণসংখ্যা রেখা। এটা চিত্রের যে রেখাটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা গণসংখ্যা রেখা, যেটা এক চক্রের সাথে দেখো মিলে যায় নাই। খেয়াল করো যে গণসংখ্যা রেখা কখনো এক চক্রের সাথে মিলে যায় না, এটা তোমরা খেয়াল রাখবে সবসময়। গণসংখ্যা রেখা কখনোই এক চক্রের সাথে মিলে যাবে না, একটু হলেও এক চক্রের থেকে ফাঁকা থাকবে। ঠিক আছে, এই রেখাটাও ঠিক তেমন দেখো এক চক্রের সাথে মিলে যায় নাই, কিন্তু একটু ফাঁকা আছে, তাই তো? এবং এর গড়, মধ্যমা এবং প্রচুরক সব এই বিন্দুতে আছে। দেখো এই বিন্দুতে গড়, মধ্যমা এবং প্রচুরক, এবং এটাকে বেল শেপ বলে। এখানে এই রেখাটা যদি আমরা ভাঁজ করে এই বিন্দু থেকে বিন্দুতে ভাঁজ করে উল্টাই দিই, একটা আরেকটার সাথে সর্বোত্তভাবে মিলে যাবে। একটা পার্ট আর একটা পার্টের সাথে সর্বোত্ত মিলে যাবে। এই যে আমরা যেমন হাতটাকে মিলাই দিলাম, এই যে এরকম ছিল, মনে করো যে এরকম ছিল, এই যে মিলাই দিলাম সর্বোত্তভাবে মিলে গেল। ঠিক এই রেখাটাও তাই, এটা যদি আমরা উল্টায় এটা এর সাথে মিলাই দিই তাহলে সর্বোত্তভাবে মিলে যাবে। যদি মিলে যায় এই ধরনের রেখাকেই বলা হয় সুষম গণসংখ্যা রেখা, অর্থাৎ প্রতিসম রেখা, একটা আরেকটার সাথে সিমেট্রিক কার্ভ বা সিমেট্রিক রেখা। তারপর এখানে ক্ষেত্রে গড়, মধ্যমা এবং প্রচুরক সবসময় সমান হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সুষম রেখা বা প্রতিসম রেখা। এটা একটা গণসংখ্যা রেখা। ঠিক আছে, এখন বঙ্কিম রেখা আবার দুই প্রকার। একটা ধনাত্মক বঙ্কিম রেখা এবং আরেকটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম রেখা। তো ধনাত্মক বঙ্কিম রেখা কি? যে বঙ্কিম রেখার বাম দিকে উঁচু এবং ডান দিকে ক্রমান্বয়ে ঢালু হয় তাকে ধনাত্মক বঙ্কিম রেখা বলে। বাম দিকে উঁচু হবে এবং ডান দিকে ক্রমান্বয়ে ঢালু হবে বা নিচু হবে, তবে যদি হয় তাহলে এই ধরনের রেখাকে বলা হবে ধনাত্মক বঙ্কিম রেখা। ধনাত্মক বঙ্কিম নিবেশনের ক্ষেত্রে গড়, মধ্যমা,
প্রচুরক, অর্থাৎ গড় বড় হবে, তারপর মধ্যমা, তারপরে প্রচুরক। প্রচুরক সবচেয়ে ছোট হবে, গড় সবচেয়ে বড় হবে, মধ্যমা সবসময় মিডিল পর্যায়ে থাকে। যে নিবেশনই হোক না কেন মধ্যমা সবসময় মিডিল পর্যায়ে থাকে, কিন্তু ধনাত্মক নিবেশনের ক্ষেত্রে গড় বড় হয়, প্রচুরক ছোট হয়। ধনাত্মক নিবেশনের ক্ষেত্রে কি, ধনাত্মক নিবেশনের ক্ষেত্রে গড় বড় হবে আর প্রচুরক সবচেয়ে ছোট হবে, আর সবসময় মধ্যমা সবসময় কি মাঝামাঝিই থাকে। এই দুইটার গড় এবং প্রচুরকের মাঝামাঝি মধ্যমা থাকে। আমরা একটা ছবি দেখি, আমরা যদি ধনাত্মক বঙ্কিম রেখার ছবিটা দেখি তাহলে পরে দেখো আমরা বলেছি এই যে বাম দিক, এটা হচ্ছে বাম দিক, এইটা হচ্ছে ডান দিক, তাহলে বাম দিকে উঁচু হবে, এই যে উঁচু সবচেয়ে উঁচু বাম দিকে, এবং ক্রমান্বয়ে কি ঢালু হয়েছে ডান দিকে, ক্রমান্বয়ে ঢালু হয়েছে ডান দিকে। ডান দিকে যদি সবচেয়ে ঢালু হয় তাহলে পরে সেটাই হবে হচ্ছে, এই ধরনের রেখাকে বলা হয় ধনাত্মক বঙ্কিম রেখা। তো এখন দেখো যে যেদিকে লেজটা বড় হয় সেদিকে সবসময় গড় থাকে, মিন। মিন মানে তো গড়, তোমরা জানো, ইতিমধ্যে জানছো। তো হচ্ছে যে এই যে রেখাটার লেজ যেদিকে বড়, রেখাটার লেজ যেদিকে বড় থাকে সেদিকে থাকে হচ্ছে গড় বা মিন। ঠিক আছে, এটা তোমাদেরকে একটু বুঝাই দিলাম মনে রাখার সুবিধার্থে। লেজ যেদিকে বড় হবে সেদিকে থাকবে কি মিন বা গড়, মাঝামাঝি মধ্যমা সবসময় মাঝামাঝি থাকে, এবং প্রচুরক, প্রচুরক যেখানে উঁচু, যে পাশটা সবচেয়ে উঁচু থাকে সেই জায়গায় প্রচুরক থাকে, যে জায়গাটা সবচেয়ে উঁচু থাকে সেটাই হচ্ছে প্রচুরক থাকে। তাহলে পরে আমরা দেখলাম গড় ঢালু যেদিকে, লেজটা সবচেয়ে লম্বা লেজ যেদিকে সেদিকে হচ্ছে কি গড় থাকবে। এই যে এই রেখাটা হলুদ রঙের রেখাটা যেটা, সেটা হচ্ছে গড়ের জন্য দেওয়া হয়েছে, মিডিয়ান এইটা, এবং মুড হচ্ছে নীল রঙের। মুড আমরা লক্ষ্য করছি যে সবচেয়ে উঁচু যে জায়গা সেই জায়গায় হচ্ছে মুড থাকে বা প্রচুরক থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে ধনাত্মক বঙ্কিম রেখা। এখন আমরা আসি ঋণাত্মক বঙ্কিম রেখা। যে বঙ্কিম রেখার ডান দিক উঁচু এবং বাম দিকে ক্রমান্বয়ে ঢালু হয়, তবে এই ধরনের রেখাকে ঋণাত্মক বঙ্কিম রেখা বলে। ঋণাত্মক বঙ্কিম নিবেশনের ক্ষেত্রে একটা বিষয়, গড় সবচেয়ে ছোট হয়, মধ্যমা মাঝামাঝি, প্রচুরক সবচেয়ে বড় হয়। ঋণাত্মক বঙ্কিম রেখার ক্ষেত্রে প্রচুরক সবচেয়ে বড় হয়, প্রচুরক সবচেয়ে বড় হয়, এবং মধ্যমা মধ্যমা সবচেয়ে মাঝামাঝি থাকে। সব যে কোনো নিবেশনের ক্ষেত্রে গড় সবচেয়ে ছোট হয়। কেন হয় একটু আমরা লেখার দিকে লক্ষ্য করলে দেখব। দেখো আমরা বলেছি এখানে লম্বা লেজ যেদিকে থাকবে সেদিকে থাকবে হচ্ছে, সেদিকে থাকবে কি, লম্বা লেজ যেদিকে থাকবে সেদিকে থাকবে গড়, মাঝামাঝি থাকবে মিডিয়ান, এবং উঁচু যেখানে সেখানেই থাকবে হচ্ছে মুড বা প্রচুরক, যেখানে সবচেয়ে উঁচু সেখানে মুড বা প্রচুরক। তাহলে পরে এখন দেখো এই দিকে আমরা পেয়েছি, এখন মুড সবসময় উঁচু জায়গাতে থাকে। আর আমরা বললাম যে ধনাত্মক বঙ্কিমের নিবেশনের ক্ষেত্রে গড় সবচেয়ে বড় হয়, গড় সবচেয়ে বড় হয়, আবার ঋণাত্মক বঙ্কিমের ক্ষেত্রে গড় সবচেয়ে ছোট হয়। কারণটা কি, কারণটা দেখো, আমরা যদি এক চক্র, এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে এক চক্র, এখন এই বিন্দু হচ্ছে কি জিরো বিন্দু, তাই না, এই বিন্দুটা হচ্ছে জিরো বিন্দু। এই জিরো বিন্দু থেকে এক চক্র দিয়ে আমরা যত দূরে যাব তত এক্স এর মান বৃদ্ধি পেতে থাকবে, তাই না। এক্স এর মান জিরো বিন্দু থেকে আমরা যত ডান দিকে অগ্রসর হব, এক চক্র ধরে ডান দিকে অগ্রসর হব, তত আমাদের কি এক্স এর মান বৃদ্ধি পেতে থাকবে, তাই না। যার কারণে এখন দেখো এই যে এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই একটা বিন্দু, তাহলে পরে কোন বিন্দুর স্থানাঙ্ক সবচেয়ে বেশি, এই যে বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক, এই বিন্দুর মানটা সবচেয়ে বেশি। কারণ কি, এটা আমরা সবচেয়ে ডানে আছে, আর এই যে এটা হচ্ছে কি জিরো বিন্দুর কাছাকাছি, তার মানে এটা সবসময় ছোট হবে, এর মানটা সবচেয়ে ছোট হবে। আর এটা তো মাঝে আছে, মাঝামাঝি তো আছে, যে এই দুইটার মাঝামাঝি থাকবে বোঝাই যাচ্ছে, তাই না। এটা থেকে কি জিরো বিন্দু থেকে এই বিন্দু অনেক দূরে আছে, যার কারণে এটার মান কি হবে, বেশি হবে। আমরা এক্স এর যে ভ্যালু, এই বিন্দুর যে মান, এক্স এর যে মান, সেটাই হচ্ছে মোড বা প্রচুরক, এটাই এই যে মান, এটাই হচ্ছে মধ্যমা, আর এই যে মান, এটাই হচ্ছে কি গড় বা মিন। তাহলে বোঝা গেল কেন এই ধরনের বড় হয় বা ছোট হয়। আমরা যে বললাম গড়, মধ্যমা, প্রচুরক, যে কি প্রচুরক সবচেয়ে বড় হবে। প্রচুরক বড় হওয়ার কারণ হচ্ছে যে এটা সবচেয়ে দূরে রয়েছে, জিরো বিন্দু থেকে, এক্স অক্ষ থেকে জিরো বিন্দু থেকে সবচেয়ে দূরে রয়েছে, যার কারণে এই যে এক্স এর যে মান, এই মানটা সবচেয়ে বেশি, তাই না। এটা অপেক্ষাকৃত জিরো বিন্দুর কাছাকাছি আছে, যার কারণে এর মানটা সবচেয়ে ছোট হবে। যার কারণে এ ধরনের ধনাত্মক বঙ্কিমের জন্য এক ধরনের হয়। আর ধনাত্মক বঙ্কিমের ছবিটা দেখলে আমরা বুঝতে পারি। ধনাত্মক বঙ্কিমের দেখো এই যে
এই বিন্দুটা কি এক্স অক্ষ থেকে সবচেয়ে জিরো বিন্দু থেকে, এই যে জিরো বিন্দু, এই জিরো বিন্দু থেকে সবচেয়ে কাছাকাছি, কিন্তু এই বিন্দুটা দেখো, এই বিন্দুটা দেখো কি, এই বিন্দুটা হচ্ছে জিরো বিন্দু থেকে অনেক দূরে, যার কারণে এর মান সবচেয়ে বেশি হয়। যার কারণে আমরা বলেছি গড় গ্রেটার দেন মধ্যমা গ্রেটার দেন প্রচুরক। আশা করি বুঝতে পারছো বিষয়টা তোমরা। এখন যে আকৃতির রেখা অপ্রতিসম নিবেশনের রেখা। যে আকৃতির রেখা কি অপ্রতিসম, প্রতিসম রেখার কথা আমরা বলেছি না, যে অপ্রতিসম যে আকৃতির রেখা যেটা প্রতিসম না এবং অনেকটা দেখতে ইংরেজি যে অক্ষরের মতো বিধায় তাকে একে যে আকৃতির রেখা বলে। ছবিটা দেখো, দেখতে অনেকটা ইংরেজি যে অক্ষরের মতো অনেকটাই মিল আছে, যার কারণে এই ধরনের রেখা কি বলা হচ্ছে যে আকৃতির রেখা। ঠিক আছে, এখন আসি আমরা ইউ আকৃতির রেখা। যখন কোনো গণসংখ্যা নিবেশনের প্রথম দিকে ও শেষ দিকে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকে এবং মাঝামাঝি বরাবর গণসংখ্যা সবচেয়ে কম হয়, তখন এই জাতীয় গণসংখ্যা রেখা দেখতে অনেকটা ইংরেজি ইউ অক্ষরের মতো হয় বলে একে ইউ আকৃতির রেখা বলা হয়। ছবিটা দেখি আগে, ছবিটা দেখো, এই দেখো প্রথমের দিকে গণসংখ্যা অনেক বেশি, আবার মাঝামাঝির দিকে দেখো গণসংখ্যা একেবারে মানে অনেক কম, সর্বনিম্ন, এবং আবার কি শেষের দিকে গণসংখ্যাগুলো আবার অনেক বেশি। তো তাহলে পরে এই যে এই রেখাগুলো অঙ্কন করতে যায়, এখন দেখা যাচ্ছে একটা এই যার কারণে এটা দেখতে অনেকটা কি ইংরেজি ইউ অক্ষরের মতো, যার কারণে এটাকে ইউ আকৃতির রেখা বলা হচ্ছে। ইউ আকৃতির রেখার প্রথম দিকের গণসংখ্যাও বেশি থাকবে, শেষের দিকের গণসংখ্যাও বেশি থাকবে, কিন্তু মাঝামাঝির গণসংখ্যা সবচেয়ে কম থাকবে, যার কারণে নিচের দিকে একেবারে এক চক্রের কাছাকাছি থাকবে। কিন্তু এদিকে দেখো অনেক উপরে চলে গেছে, এটা এদিকেও অনেক উপরে চলে গেছে, যার কারণে এটাকে বলা হচ্ছে ইউ আকৃতির রেখা। এখন আমরা গণসংখ্যা রেখার বিস্তারিত আলোচনা করলাম। গণসংখ্যা রেখা কিভাবে অঙ্কন করতে হয়, গণসংখ্যা রেখার প্রকারভেদ, কোন রেখা কিরকম, ধনাত্মক বঙ্কিম, ঋণাত্মক বঙ্কিম, সুষম, নানান ধরনের গণসংখ্যা রেখার কথা তোমাদেরকে বললাম। এবং গণসংখ্যা বহুভুজ এবং গণসংখ্যা রেখার মধ্যে পার্থক্য কি, সেই পার্থক্যটা তোমাদের কাছে দেখানোর চেষ্টা করলাম চিত্র দিয়ে। এখন আমরা আসি অজীব রেখা, অজীব কার্ভ। যে লেখচিত্রের সাহায্যে ক্রমজড়িত গণসংখ্যা নিবেশনকে উপস্থাপন করা হয় তাকে অজীব রেখা বা ক্রমজড়িত গণসংখ্যা রেখা বলা হয়। কোন গণসংখ্যা নিবেশনের জন্য দু ধরনের অজীব রেখা অঙ্কন করা যায়, একটা উন অজীব রেখা এবং আরেকটা হচ্ছে অধি অজীব রেখা। উন অজীব রেখাকে সাধারণত অজীব রেখা বলা হয়। এখন দেখো ক্রমজড়িত গণসংখ্যা, এটা আমরা অনেক আগেই তোমাদেরকে শিখিয়েছি ক্রমজড়িত গণসংখ্যা কিভাবে তৈরি করতে হয়। আমাদের গণসংখ্যা দেওয়া থাকে, সেখান থেকে একটার সাথে আরেকটা যুক্ত করে করে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত করতে করতে আমরা ক্রমজড়িত গণসংখ্যা অর্থাৎ যুক্ত করতে করতে যে আমরা যে একটা গণসংখ্যা রেখা গণসংখ্যা তৈরি করি সেটাকে হচ্ছে ক্রমজড়িত গণসংখ্যা। গণসংখ্যা নিবেশনের জন্য দুই ধরনের আমরা ক্রমজড়িত গণসংখ্যা তৈরি করতে দুই ধরনের ক্রমজড়িত গণসংখ্যা দেখেছি, একটা ঊর্ধ্বক্রমজড়িত গণসংখ্যা আর একটা হচ্ছে অধক্রমজড়িত গণসংখ্যা। একটা অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারের আর একটা ডিসেন্ডিং অর্ডারের। তো অ্যাসেন্ডিং অর্ডার যেটা সেটাকে আমরা বলছি উন অজীব রেখা, আর হচ্ছে যেটা ডিসেন্ডিং অর্ডার সেটা অধি অজীব রেখা। দুইটা আমরা চিত্র দেখাবো এবং অঙ্কন করা শেখাবো। এখন উন অজীব রেখা অঙ্কন পদ্ধতি, আমরা উন অজীব বা এটাকেই অজীব, উন অজীবকেই সাধারণত আমরা যখন কোনো কিছু না বলে যদি শুধু বলি শুধু অজীব, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে উন অজীবের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, যদি শুধু অজীব রেখা অঙ্কন করার কথা বলি তাহলে বুঝতে হবে যে উন অজীব রেখার কথাই বলা হচ্ছে। ঠিক আছে, এটা তোমরা খেয়াল রেখো। তাহলে পর আমাদের ছক কাগজের এক চক্ষে শ্রেণীর উচ্চ সীমা একটু খেয়াল করো, এটা একটু ভিন্ন আছে। এক চক্ষে শ্রেণীর উচ্চ সীমা বা প্রকৃত উচ্চ সীমা কখন হয় আর প্রকৃত উচ্চ সীমা কখন হয় তোমরা নিচেই বুঝতে পারছো। কখন হয় বলো তো? প্রকৃত উচ্চ সীমা কখন নির্ণয় করতে হয়? প্রকৃত ক্লাস বাউন্ডারিজ কখন নির্ণয় করতে হয়? যখন আমাদের কি থাকে, অবিচ্ছিন্ন থাকে, তাই না? অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন দেওয়া থাকে, তখন আমাদের কি সেটাকে বহির্ভুক্ত পদ্ধতিতে রূপান্তর করতে হয়। বহির্ভুক্ত পদ্ধতিতে রূপান্তর করার উপায় হচ্ছে প্রকৃত উচ্চ সীমা অর্থাৎ প্রকৃত শ্রেণী সীমা নির্ণয় করতে হয়।
শ্রেণী সীমাতে দুইটা শ্রেণী থাকে, একটা হচ্ছে নিম্ন শ্রেণী আর একটা হচ্ছে উচ্চ শ্রেণী, তাই না? তো আমাদের এই ক্ষেত্রে এই অজীব রেখা অঙ্কন করতে হলে এক চক্কে উচ্চ সীমা, শ্রেণী উচ্চ সীমা অথবা প্রকৃত, যদি অন্তর্ভুক্ত পদ্ধতির মাধ্যমে থাকে তাহলে প্রকৃত উচ্চ সীমা তৈরি করতে হবে। প্রকৃত উচ্চ সীমা তৈরি করে এক চক্কে প্রকৃত উচ্চ সীমা বসাইতে হবে এবং ওয়াই অক্ষে শ্রেণীগুলোর ঊর্ধ্বক্রমযোজিত গণসংখ্যা বসাতে হবে। ওয়াই অক্ষে বসাতে কি হবে? ঊর্ধ্বক্রমযোজিত গণসংখ্যা বসাতে হবে। শুধু গণসংখ্যা না, কিন্তু ঊর্ধ্বক্রমযোজিত গণসংখ্যা বসাতে হবে এবং এভাবে বসায়ে প্রতিটি শ্রেণীর জন্য একটি করে বিন্দু পাওয়া যাবে। প্রতিটা শ্রেণীর জন্য কি পাওয়া যাবে? একটি করে বিন্দু পাওয়া যাবে। এভাবে প্রাপ্ত বিন্দুগুলো পর্যায়ক্রমে মুক্ত হস্তে যুক্ত করতে হবে। যুক্ত করলে পাওয়া যাবে একটি বক্ররেখা। কি পাওয়া যাবে? একটি বক্ররেখা পাওয়া যাবে। এই বক্ররেখাকে বলা হচ্ছে অজীব রেখা বা অজীব রেখা। ঠিক আছে, এই বক্ররেখাকেই বলা হচ্ছে অজীব রেখা বা অজীব রেখা। একটা ছবি দেখাই তোমাদের। দেখো, আমরা অজীব রেখা একটা ছবি তোমাদের এখানে দেখাচ্ছি। রেখাটা দেখতে কেমন হবে? আমরা এই যে এক চক্র এবং ওয়াই অক্ষ নিয়েছি, এখানে শ্রেণীর উচ্চ সীমা, এক চক্রে বসালাম হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা এবং ওয়াই অক্ষে বসালাম ঊর্ধ্বক্রমযোজিত গণসংখ্যা। ঊর্ধ্বক্রমযোজিত গণসংখ্যা কেন? দেখো, 0 থেকে শুরু হয় 10, 20, 30, 40 এইভাবে গেছে। তার মানে এটা হচ্ছে ঊর্ধ্বক্রমযোজিত গণসংখ্যা এখানে বসাইছি আমরা, আর হচ্ছে এদিকে শ্রেণীর উচ্চ সীমা। ঠিক আছে, এখন আমরা লিখি, আমরা এখন প্রতিটা এই যে দুইটা আমরা এক চক্র এবং ওয়াই অক্ষের জন্য প্রতিটা শ্রেণীর জন্য কি ঊর্ধ্বক্রমযোজিত গণসংখ্যাও আছে এবং কি শ্রেণীর উচ্চ সীমাও আছে। তো এই দুইটা স্থানাঙ্কের জন্য আমরা একটা বিন্দু পাবো, তাই না? এই স্থানাঙ্কের জন্য আমরা কি একটা করে বিন্দু পাবো। এই যে বিন্দু পেলাম এবং বিন্দুগুলা একটা আরেকটা থেকে উপরের দিকে যাবে, তাই না? একটা আরেকটার দিকে উপরের দিকে। এই রেখাটা কি হবে? এই রেখাটা ছোট থেকে বড়র দিকে হবে আর কি, নিচু থেকে উপরের দিকে উঠবে। ঠিক আছে, সহজ কথায় যেটা বলি, নিচু থেকে উপরের দিকে রেখাটা অগ্রসর হবে। এই ধরনের রেখাটাই হচ্ছে অজীব রেখা। সাধারণ ভাষায় আমরা অজীব রেখাও বলে থাকি। তাহলে পরে প্রতিটা বিন্দুর জন্য আমরা অজীব রেখা বা অজীব রেখা বা অঙ্কন করার জন্য যেটা পেলাম, মনে রাখতে হবে আমাদের এখানে ক্ষেত্রে মনে রাখার বিষয়টা হচ্ছে যে শ্রেণীর উচ্চ সীমা বসাইতে হবে। এখানে শ্রেণীর উচ্চ সীমা বসাইতে হবে। এই বিষয়টা আমরা ভুলে যাওয়ার টেন্ডেন্সি আছে, আমরা ভুলে যেতে পারি, কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে যে এইটা অজীব রেখা অঙ্কন করতে হলে অবশ্যই আমাদেরকে শ্রেণীর অজীবের জন্য শ্রেণীর উচ্চ সীমা বসাইতে হবে, আর এদিকে বসাইতে হবে ক্রমযোজিত ঊর্ধ্বক্রমযোজিত গণসংখ্যা। কেমন গণসংখ্যা? ঊর্ধ্বক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, আমাদের যদি কোনো কথা বলে না দেওয়া হয় তাহলে ক্রমযোজিত গণসংখ্যাকে আমরা ঊর্ধ্বক্রমযোজিত গণসংখ্যাকেই বুঝে থাকি। আমাদেরকে কোনো কথা যদি বলে দেওয়া না হয় তাহলে আমরা গণসংখ্যা রেখাকে ঊর্ধ্বক্রমযোজিত গণসংখ্যায়, ক্রমযোজিত গণসংখ্যাকে ঊর্ধ্বক্রমযোজিত গণসংখ্যাকেই বুঝে থাকি। ঠিক আছে, তাহলে পরে আমরা শিখলাম কিভাবে অজীব রেখা অঙ্কন করা যায়। এখন আমরা দেখি অজীব রেখা অঙ্কন কিভাবে করা যায়। আমাদের স্বভাবত একটা ছক কাগজ লাগবে। ছক কাগজের এক চক্রে বসাইতে হবে শ্রেণীর নিম্ন সীমা। এক চক্রে কি বসাইতে হবে? এক্ষেত্রে কিন্তু শ্রেণীর নিম্ন সীমা বসাইতে হবে। খেয়াল করো, আগের বেলায় আমরা শ্রেণীর উচ্চ সীমা বসাইছি যখন অজীব করেছি, কিন্তু অজীবের ক্ষেত্রে আমাদের শ্রেণীর নিম্ন সীমা বসাইতে হবে, অথবা প্রকৃত নিম্ন সীমা। প্রকৃত কখন হয় তোমরা বুঝতে পারছো অলরেডি। ওয়াই অক্ষে বসাইতে হবে নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা। নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা বসাইতে হবে ওয়াই অক্ষে। এভাবে প্রতিটা শ্রেণীর জন্য একটি করে বিন্দু পাওয়া যাবে। ঠিক আছে, এভাবে প্রতিটা শ্রেণীর জন্য একটি করে বিন্দু পাওয়া যাবে। প্রাপ্ত বিন্দুগুলো পর্যায়ক্রমে মুক্ত হস্তে যোগ করে যে রেখা বক্ররেখা পাওয়া যাবে তাকেই বলা হচ্ছে অজীব রেখা। কি হবে? এই রেখাটা সরল রেখা হবে না, কিন্তু এইটা হবে একটা বক্ররেখা। এই বক্ররেখা হবে মুক্ত হস্তে যুক্ত করেছে, তাই না? মুক্ত হস্তে যুক্ত করলে অবশ্যই সেটা কি হবে? বক্ররেখা হবে। তো তাহলে পরে আমরা দেখি এখানে একটা আমরা অজীব রেখা ছবিটা দেখতে কেমন হয়। দেখো, আমরা ওয়াই অক্ষে নিয়েছি, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষে আমরা নিয়েছি, দেখো, নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা। কি নিয়েছি? নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা। আর এদিকে নিয়েছি শ্রেণীর
নিম্ন সীমা, শ্রেণী নিম্ন সীমা নিয়েছি, তাহলে পরে আমরা এদিকে x অক্ষ আর এইদিকে হচ্ছে আমাদের y অক্ষ। এখন আমাদের প্রথম যে ভ্যালুটা আসবে, আমরা নিম্নমুখী ক্রমজয়িত গণসংখ্যার সবচেয়ে নিচের থেকে শুরু করে উপর দিকে যাই, তার মানে প্রথম শ্রেণীর জন্য ক্রমজয়িত গণসংখ্যার যে ঘরটা সেটা থাকে সবচেয়ে বড়, সেই মানটা থাকে সবচেয়ে বড়। ঠিক আছে, তা আমরা সবচেয়ে বড় যেহেতু থাকবে, প্রথম যে শ্রেণীর জন্য তার গণসংখ্যাটা এখানে ক্রমজয়িত গণসংখ্যাটা পাবে সবচেয়ে, মানটা পাবে সবচেয়ে বড়, এবং আস্তে আস্তে সেটা কমতে থাকবে, সেই ভ্যালুটা কি আস্তে আস্তে কমতে থাকবে, এবং এটা কি সর্বনিম্ন সর্বোচ্চ শ্রেণীর জন্য সর্বনিম্ন হবে। এই তো, তাহলে পরে এই যে রেখাটা কি ডাউনওয়ার্ড হবে আর কি, যেটা নিম্নমুখী হবে। আগেরটা ছিল ঊর্ধ্বমুখী, কিন্তু এটা হবে নিম্নমুখী, অর্থাৎ উঁচু থেকে নিচুর দিকে ক্রমান্বয়ে নামতে থাকবে। এই যে রেখাটা, যে বক্ররেখাটা দেখা যাচ্ছে, এই বক্ররেখাকে বলা হচ্ছে অজীব রেখা। ঠিক আছে, এই বক্ররেখাটাকে বলা হচ্ছে অজীব রেখা। আমরা একই সাথে অনুঅজীব এবং অধিঅজীব অঙ্কন করতে পারি। একই সাথে আমরা অনুঅজীব এবং অধিঅজীব অঙ্কন করতে পারি। সেটা অঙ্কন করলে কি হবে, দেখো চিত্রটা দেখতে এরকম হবে। এই যে আমরা যে রেখাটা এইটা দেখছি, আপওয়ার্ড, যেটা নিচু থেকে উপরের দিকে অগ্রসর হয়েছে, এটাকে বলা হচ্ছে অধিঅজীব রেখা। আর এইটা দেখো যে রেখাটা কি আছে, যে রেখাটা আমাদের ডাউনওয়ার্ড অর্থাৎ উঁচু থেকে নিচুর দিকে নামতে শুরু করেছে, সেটা হচ্ছে অধিঅজীব রেখা। ঠিক আছে, তারপরে এক্ষেত্রে আমাদের কি করতে, শ্রেণীব্যাপ্তি এখানে আমরা লিখবো, তখন শ্রেণীব্যাপ্তি একই সাথে যদি দুই প্রকার রেখাই অঙ্কন করি তাহলে শ্রেণীব্যাপ্তি। কেন শ্রেণীব্যাপ্তি লিখলাম, শ্রেণীব্যাপ্তি থেকে শ্রেণীর নিম্ন সীমা দিয়ে শুরু করতে হবে আমাদের। অধিঅজীবের জন্য শ্রেণীর নিম্ন সীমা থেকে শুরু করতে হবে, আর অধিঅজীবের জন্য শ্রেণীর নিম্ন সীমা থেকে শুরু করতে হবে, আর হচ্ছে অনুঅজীবের জন্য আমাদের শ্রেণীর উচ্চ সীমা দিয়ে শুরু করতে হবে। তাহলে পরে 20 থেকে প্রথম শ্রেণীর নিম্ন সীমা যদি হয় 20 আর উচ্চ সীমা যদি হয় 25, তাহলে 20 থেকে আমরা শুরু করব, আর এদিকে সর্বোচ্চ পর্যন্ত যদি সবগুলো লিখে ফেলে তাহলে পরে আমাদের একসাথে সমস্ত কার্যক্রম শেষ হয়ে যাবে। দুইটাই আমরা অঙ্কন করতে পারি আমাদের। তাহলে পরে শ্রেণী নিম্ন সীমা এবং শ্রেণী উচ্চ সীমার কথা আর মনে রাখার প্রয়োজন হলো না, একেবারে প্রথম থেকে শুরু করে সর্বনিম্ন শ্রেণীর প্রথম শ্রেণীর সর্বনিম্ন ভ্যালু যেটা, আর সর্বশেষ শ্রেণীর সর্বোচ্চ ভ্যালু যেটা, সেটা আমরা লিখে ফেললে পরে তারপরে আমাদের অনুঅজীব অঙ্কন করার জন্য যে পদ্ধতি অঙ্কন করতে হবে সেভাবে করব, আর অধিঅজীবের জন্য যেভাবে করতে হবে সেটা আমরা তখন এখানে একসাথে কি লিখবো, ক্রমজয়িত গণসংখ্যা এই জন্য লিখবো, ক্রমজয়িত গণসংখ্যা এই জন্য লিখবো। এদিকে আমরা কি একবার লিখেছিলাম ঊর্ধ্ব ক্রমজয়িত গণসংখ্যা, সেটা হচ্ছে যে কি অনুঅজীবের ক্ষেত্রে, আবার নিম্নমুখী ক্রমজয়িত গণসংখ্যা লিখেছিলাম না অধিঅজীবের ক্ষেত্রে, কিন্তু আমরা এটা কমন নাম লিখলাম ক্রমজয়িত গণসংখ্যা, আর এখানে কমন নাম শ্রেণীব্যাপ্তি। ঠিক আছে, এটাই হচ্ছে অনুঅজীব গণসংখ্যা, অজীব রেখা এবং অধিঅজীব রেখার একই কাগজে একই ভাবে উপস্থাপন করার কৌশল। ঠিক আছে, তো আমরা এরই মাঝে আমাদের যে আলোচনার কথা ছিল, আমরা যেটুকু আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা রেখা এবং অজীব রেখা, তিনটা রেখা যেটা পরিসংখ্যানিক তথ্য উপস্থাপন করতে বা গ্রাফে আমরা বলেছিলাম, বা সংখ্যাবাচক বা পরিসংখ্যানিক তথ্য উপস্থাপন করতে যে ধরনের গ্রাফ বা লেখচিত্র আমরা ব্যবহার করি সেইগুলা উপস্থাপন করলাম। তো এরই মাঝে আমাদের ক্লাস আজকে শেষ হয়ে গেল। তোমাদের যদি প্রশ্ন থাকে তোমরা সেটা একটু কমেন্ট সেকশন কি দেখাবেন? হ্যাঁ, জান্নাতারা শর্মী ঠিকই বলেছ, ঠিক আছে, তোমার উত্তর ঠিক আছে। তারপরে দেখি, হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক আছে, জান্নাতারা শর্মীর এটা ঠিক আছে। হ্যাঁ, জান্নাতারা শর্মীর এই প্রশ্নের উত্তর ঠিক আছে।
নিম্নমুখী ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয়ের এর পদ্ধতিটা আরেকবার দেখাবেন। আচ্ছা, থাকলো মনে আর নাই। আচ্ছা শর্মি, তোমাকে আগামী ক্লাসে দেখাবো। আমাদের এখানে দেখানো যাবে, এটা খুলতে হবে। নিম্নমুখী ক্রমজড়িত গণসংখ্যা, এক্ষেত্রে আমাদের প্রথমে থাকবে শ্রেণী ব্যাপ্তি, তারপর থাকবে গণসংখ্যা, তারপর হচ্ছে নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা। এই তিনটা কলাম আমাদের লাগবে। এই প্রথম দুইটা কলাম আমাদের প্রশ্নে দেওয়া থাকে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। মনে করা যায় শ্রেণীব্যাপ্তি 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এরকম 40 থেকে 50, এই হচ্ছে আমাদের এর। এখন এর করসপন্ডিং গণসংখ্যা মনে করা যে 5, 10, তারপর 5, তারপরে হচ্ছে যে আবারও 5। ঠিক আছে, নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে নিচের থেকে শুরু করতে হবে। নিচে থেকে শুরু করতে হবে। এই যে 5, নিচে থেকে শুরু করতে হবে। এই 5, এটা সরাসরি এখানে বসে যাবে 5। তারপরে হচ্ছে যে এই 5 এবং এই 5 যোগ 5 যোগ করে হচ্ছে 10। এটা হচ্ছে যে এটা হলো হচ্ছে 10 হবে। এখন এই 10-এর সাথে আমাদের এখন এই প্রথম এই তিনটা যোগ করতে হবে। 5 যোগ 5 যোগ 10, তাহলে পরে হচ্ছে 20। পরবর্তীতে এটা ছিল, এটাও আমরা 5 লিখেছি। তাহলে পরে এই পরবর্তীর জন্য এই পর্যন্ত যেতে হবে আমাদেরকে। 5, 5, 10, 5, তাহলে পরে হচ্ছে 25। দেখো, আমরা নিচে থেকে নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হলে পরে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে নিচে থেকে শুরু করতে হয়। নিচে থেকে শুরু করতে হয়, যেটা সর্বনিম্ন শ্রেণীর বা সর্বশেষ শ্রেণীর জন্য যে গণসংখ্যা থাকবে সেটাই হবে প্রথম নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যার কি বলে ক্রমযোজিত গণসংখ্যা। তারপরে এই প্রথম নিচে থেকে দুইটা, প্রথম 2 নম্বর ঘরের জন্য যে নিচে থেকে 2 নম্বর যেটা আছে, এই দুইটা যোগ করে যেটা হবে সেটাই হবে এখানকার ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক তেমনই তাই আস্তে আস্তে যোগ করতে করতে উপরের দিকে যেতে হবে। আস্তে আস্তে যোগ করতে করতে উপরের দিকে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের মূলত হচ্ছে নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে পরে প্রথম শ্রেণীর জন্য ক্রমযোজিত গণসংখ্যা সবচেয়ে বেশি হবে এবং দ্বিতীয়ের জন্য সবচেয়ে বেশি কম হবে, এবং আস্তে আস্তে কি এটা কমতে থাকবে। 25, 20, 10, 5, তার মানে আস্তে আস্তে কমতে থাকছে। শ্রেণীর উচ্চসীমা বা শ্রেণীর সর্বশেষ শ্রেণীর জন্য ক্রমযোজিত গণসংখ্যা সবচেয়ে কম হবে এবং আস্তে আস্তে সেটা যত উপরের দিকে যাওয়া যাবে তত বাড়তে থাকবে। এটাই হচ্ছে নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা। এই ছিল তোমাদের প্রশ্ন। তোমরা আর প্রশ্ন দেখা যাচ্ছে না, তো ঠিক আছে, আজকের মতো এখানে আমরা ক্লাসটা শেষ করতে যাচ্ছি। তো ঠিক আছে, তোমরা তাহলে ভালো থাকো। উন আর অধিঅজীব রেখা একসাথে যে চিত্র আছে সেটা বুঝতে পারলাম না। ঠিক আছে, বুঝাই দিচ্ছি আরেকবার। এখানে আমরা অঙ্কন করে দিই। যদি আমরা অঙ্কন করে দিই, উন অজীব রেখা বা অধিঅজীব রেখা, মনে করো যে এই একটা আমাদের এক চক্ষ,
এবং ওয়াই অক্ষ, তাই তো? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে আমাদের। এখানে লাগবে হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি। কারণ কি আমাদের অণুজীব করতে আমাদের লাগে হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা, আর অধিঅজীব করতে আমাদের লাগে শ্রেণীর নিম্ন সীমা। কিন্তু আমাদের যেহেতু একই গ্রাফ পেপারে দুইটাই অঙ্কন করব, তার জন্য আমরা একটু নিচে নামান তো একটু। তো শ্রেণী ব্যাপ্তি, যার কারণে শ্রেণী ব্যাপ্তিতে তো দুইটাই থাকে, তাই না? শ্রেণী উচ্চ সীমা এবং নিম্ন সীমা দুইটাই তো থাকে, তাই না? তো আমরা এখানে মনে করা যে আগের যেটা ছিল আমাদের মনে করা যে এখানে শ্রেণী ব্যাপ্তি 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এই যে আমরা নিয়েছিলাম একটু আগে যেটা, সেটার গণসংখ্যা গণ ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে 5 দিয়েছিলাম। তারপরে কি আমরা 10 থেকে 20 নিয়ে, এটা ফ্রিকোয়েন্সি, এটা ক্লাস ইন্টারভ্যাল, এটা ফ্রিকোয়েন্সি, এটা 5, এটা তারপরে দিয়েছিলাম 20, তারপরে দিয়েছিলাম 5, তারপরে 5, তারপর হচ্ছে এটা হচ্ছে যে আমরা যদি আমাদের দুই ধরনের লাগবে, একটা হচ্ছে যে ঊর্ধ্বক্রমযোজিত গণসংখ্যা, এখন দেখো আমরা যদি এখন এইটা হচ্ছে অণুজীবের জন্য আর এটা হচ্ছে অধি, ঠিক আছে? এটা অধির জন্য এটা হচ্ছে যে নিম্নমুখী ক্রমজড়িত গণসংখ্যা, আর এটা হচ্ছে ঊর্ধ্বমুখী ক্রমজড়িত গণসংখ্যা, ছোট থেকে বড়র দিকে গিয়েছে, আর এটা হচ্ছে বড় থেকে ছোটর দিকে, ঠিক আছে? এখন আমরা যদি এখান থেকে 10, 20, এই যে নিম্ন সীমা কত 10, তার মানে 10 থেকে শুরু করে 50 পর্যন্ত যাবে, 10, 20, 30, 40, 50, ঠিক আছে? এখন এখান থেকে 10 এর এগেইনস্টে আমরা যদি অণুজীব অঙ্কন করি, 10 আর 5 এইদিকে আমরা স্থানাঙ্ক করে দিই, 5, 10, 15, 20, 25, 30, এটা ওয়াই অক্ষের স্থানাঙ্ক আমরা যদি করে নিলাম, তাহলে 5, এই 5 আর হচ্ছে এই যে, তার মানে হচ্ছে এই বিন্দুটা, ঠিক আছে? এই বিন্দুটাই হবে আমাদের কি প্রথম পয়েন্ট। তারপর হচ্ছে 20 এর এগেইনস্টে কোনটা পাবো আমরা? এই দেখো আমরা এই বিন্দু থেকে ধরবো, আমরা যদি অধিঅজীব অণুজীব অঙ্কন করতে চাই, এই বিন্দুগুলোর আমরা চিন্তা করবো, এই বিন্দুগুলোতে এগেইনস্টে আমরা মান বসাবো। তাহলে 20 বিন্দুর জন্য আমরা 5 নিলাম, ঠিক আছে? 5, তারপর হচ্ছে 30 বিন্দুর হচ্ছে 25, 30 বিন্দুর ক্ষেত্রে হচ্ছে 25, এখানে হচ্ছে যে 15, 20, 25, এই যে তার মানে হচ্ছে এই যে এইখানে হচ্ছে যে আমাদের এটা হবে, এই বিন্দুটা হবে এখানে, তাই না? এই যে এখানে আমরা 25 এর বিন্দুটা পেলাম, তারপরে আমাদের লাগবে হচ্ছে 30, 40 এর এগেইনস্টে হচ্ছে 30 বিন্দু লাগবে, 30 বিন্দু মানে এই যে তার মানে হচ্ছে এইখানে আমাদের বিন্দুটা হবে। আমি এইভাবে অঙ্কন করলাম কেন? আমি পয়েন্টগুলা, যেহেতু এটা আমার গ্রাফ পেপার না, পয়েন্টগুলা বোঝার জন্য আমি এইভাবে অঙ্কন করলাম, সরলরেখা অঙ্কন করে ছেদ বিন্দু বের করে নিলাম, ঠিক আছে? তারপর 50 এর এগেইনস্টে হচ্ছে 35, তার মানে আমরা যদি এখানে 35 হয়, এই 35 আর হচ্ছে 50 এর এগেইনস্টে, তার মানে আমরা হচ্ছে এইটা হচ্ছে আমাদের এই ছেদ বিন্দু। তাহলে পরে আমরা এই ছেদ বিন্দুগুলা পেয়ে গেলাম, অর্থাৎ আমরা স্থানাঙ্কগুলা পেয়ে গেলাম। এখন এখান থেকে যদি আমরা মুক্ত হস্তে রেখাটা অঙ্কন করি, এটাই হচ্ছে অজীব রেখা। এই রেখাটার নাম হচ্ছে কি? অজীব রেখা, ঠিক আছে? এখন আমরা অঙ্কন করব অধিঅজীব রেখা। অধিঅজীবের জন্য হচ্ছে 10 নাম্বার মানে শ্রেণীর নিম্ন সীমা লাগবে, তাই না? শ্রেণীর নিম্ন সীমা যদি আমাদের লাগে 10 থেকে শুরু করতে হবে, 10 আর 35, 10 এর এগেইনস্টে কত 10, এই তার মানে কি এই যে স্থানাঙ্ক এটাই হচ্ছে কি 35 এর স্থানাঙ্ক, ঠিক আছে? তারপরে হচ্ছে 20 এর এগেইনস্টে কত 30, 20 এর এগেইনস্টে হচ্ছে 30, কত 30, এই যে 20 এর এগেইনস্টে, তার মানে হচ্ছে যে আমাদের এই হবে যে এইটা আমাদের স্থানাঙ্ক হবে, ঠিক আছে? তারপর হচ্ছে 30 এর এগেইনস্টে হচ্ছে
30 এর এগেইনস্টে হচ্ছে 10, 30 এই হচ্ছে 30 আর এই যে 10, এখান থেকে আমরা যে এই বিন্দুটা পেয়ে গেলাম। আর হচ্ছে তারপরে লাগবে আমাদের কত, 40 এর এগেইনস্টে 5, এই হচ্ছে, তার মানে হচ্ছে এই বিন্দুটা হচ্ছে আমাদের কি 40 এর। এখন এখান থেকে আমরা যদি এই রেখাটা দিয়ে যদি আমরা, সরি ভুল হলো, এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে অধি অজীব রেখা। ঠিক আছে, এই যে এইভাবে আমরা একই ইয়েতে আমরা কি করতে পারি, দুইটা রেখায় অঙ্কন করতে পারি, অধি অজীব রেখা অঙ্কন করতে পারি, অনুজীব রেখাও অঙ্কন করতে পারি। আর অঙ্কনের কৌশলটা মূলত এরকম। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো বিষয়টা। আবারও আর প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে পরে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো, আবারও কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা প্রশ্ন করো, আগামী ক্লাসে ইনশাআল্লাহ উত্তর দিয়ে দিব। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।